হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেই ঘটনাটির নাম দিয়েছি রাবেয়া। যিনি ঘটনাটি লিখে পাঠিয়েছেন উনি নাম প্রকাশে অনিচ্ছুক। তো চলুন দেরি না করে শুরু করা যাক। রাবেয়া। ঘটনার সূত্রপাত হয়েছিল ঢাকার একটি ছাত্রী হোস্টেলে। আমার ফুফু এবং তার এক বান্ধবী রাবেয়া সেই হোটেলেই থাকতেন। রাবেয়া আপুর সাথেই ঘটেছিল সেই মর্মান্তিক ঘটনা। সাল 2007। আমার ফুফু এবং রাবেয়া আপু তখন মেডিকেল এডমিশন এর প্রস্তুতি নিচ্ছিলেন এবং এক সপ্তাহের জন্য তারা সেই ছাত্রী হোস্টেলে উঠেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল সেখানে থেকেই পড়ে পরীক্ষাটা দিয়ে আবার গ্রামে চলে আসা। তাই এক সপ্তাহের জন্য দুজন হোস্টেলে উঠেছিল। প্রথম দিন সব ঠিকঠাকই ছিল। ঘটনা শুরু হয় পরের দিন রাতে। রাত আনুমানিক 11টা। ফুফু এবং রাবেয়া আপু পড়ছিলেন। হঠাৎ রাবেয়া আপু টয়লেটে গিয়ে পড়ে যায় এবং তার কাপড় ভিজে যায়। তাই সে ফ্রেশ হয়ে কাপড়গুলো নাড়তে বারান্দায় যায়। বারান্দায় গিয়ে রাবেয়া আপু অনুভব করে খুবই মিষ্টি একটা গন্ধ উপর থেকে আসতেছে। গন্ধটা তাকে খুব আকর্ষিত করে, তাই সে না বলেই ছাদে চলে যায়। রাত প্রায় 12:30 বেজে যায়, কিন্তু তখনও রাবেয়া আপু আসছিল না দেখে ফুফু তাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ছাদে গিয়ে দেখে রাবেয়া আপু এক মনে নিচের দিকে তাকিয়ে বসে আছে। দেখে মনে হবে সে ধ্যান করছে। ফুফু পেছন থেকে কয়েকবার ডাকার পরেও সে সাড়া দেয় না। তাই ফুফু তার কাছে গিয়ে গায়ে স্পর্শ করা মাত্রই সে অজ্ঞান হয়ে যায়। হোস্টেলের বাকিরা মিলে তাকে রুমে নিয়ে আসে, মাথায় পানি দিয়ে তার জ্ঞান ফেরায়। কিছুক্ষণের মধ্যেই সে স্বাভাবিক হয়ে যায়, কিন্তু একটু আগে কি হয়েছিল এবং সে ছাদে কি করছিল তা আর মনে করতে পারছিল না। সবাই ভাবে হয়তো অতিরিক্ত পড়ার কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে, তাই এমনটা হয়েছে। সেদিন রাতটা স্বাভাবিকভাবেই কেটে যায়। পরের দিন রাতে হঠাৎ ফুফুর ঘুম ভেঙে যায় এবং উনি খেয়াল করেন রাবেয়া আপু ঘরে নেই। খোঁজাখুঁজি করে তাকে আবারও ছাদে একই অবস্থায় পাওয়া যায়, কিন্তু এবার আর সে জ্ঞান হারালো না। তাকে ডাক দেওয়া মাত্রই সে মাথা নিচু করে রুমে এসে শুয়ে পড়ে। পরদিন ফুফু তাকে জিজ্ঞেস করলে রাবেয়া আপু বলে, তুমি হয়তো স্বপ্নে দেখেছো, আমি কেন এত রাতে ছাদে যাব। একই ঘটনা তৃতীয় দিনও ঘটে, কিন্তু এবারও রাবেয়া আপু স্বীকার করে না কেন সে ছাদে গিয়েছিল। বিষয়টা ফুফুর মনে অদ্ভুত লাগে, তাই তিনি ভাবেন আজকে রাতে তাকে পাহারা দেবে। যেই ভাবা সেই কাজ। রাতে ফুফু ঘুমের ভান করে শুয়ে পড়ে এবং খানিকক্ষণ পর দেখতে পায় রাবেয়া আপু সেদিনও ঘুম থেকে উঠে ছাদের দিকে যাচ্ছিল। ফুফুও তার পিছু পিছু যেতে থাকে। প্রতিদিনের মতো আজকেও রাবেয়া আপু মাথা নিচু করে বসে পড়ে এবং হঠাৎ কারো সাথে কথা বলতে এবং হাসাহাসি করতে শুরু করে। সেখানে ফুফু এবং রাবেয়া আপু ছাড়া আর কেউ ছিল না। ফুফু ভাবে ভয় দেখানোর জন্যই হয়তো রাবেয়া আপু এমন করছে, তাই ফুফু আরেকটু সামনে গিয়ে তাকে ডাক দেয়। রাবেয়া আপুকে ডাক দেওয়া মাত্রই ফুফু অনুভব করে বাতাসের গতিতে অদৃশ্য কোনো জিনিস তার পাশ কাটিয়ে চলে গেছে। ফুফুর চুলগুলো তখন উঠছিল। এরই মাঝে রাবেয়া আপু খুব রাগান্বিতভাবে ফুফুর কাছে আসে এবং ফুফুকে একটা থাপ্পড় দিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো, বলেই সে রুমে চলে যায়। ফুফু কিছুটা হতভম্ব হয়ে যায়, কিছুতেই বুঝতে পারছিল না যে এগুলো কি হচ্ছে। হঠাৎ নিচে চেঁচামেচি শুনে ফুফু দ্রুত নিচে চলে আসে এবং দেখতে পায় রাবেয়া আপু পাগলের মতো ব্যবহার করছে এবং তার কাপড় চোপড় গোছাচ্ছে। সে এখনই বাড়িতে চলে যাবে। তাকে দুজন মিলেও ধরে রাখা যাচ্ছে না। এক পর্যায়ে তাকে বিছানার সাথে বেঁধে দেওয়া হয়। পুরো রাত এভাবেই ছটফট করে ফজরের আগে সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ফুফু রাবেয়া আপুর বাড়িতে কল দিয়ে বিষয়টা আগেই জানিয়ে দিয়েছিল। রাবেয়া আপুর আব্বু পরদিনই হোস্টেলে চলে আসে এবং একমাত্র মেয়ের এমন অবস্থা দেখে হকচকিয়ে যান। ফুফু তাকে সবটা বুঝিয়ে বলে,
আর আঙ্কেল সেদিন রাবেয়া আপুকে বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে ফুফু কয়েকবার তাদের বাড়িতে কল করেছিল, কিন্তু তারা আর কল ধরেনি। পরীক্ষাও দিতে আসেনি রাবেয়া আপু। ফুফু একটাই পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরে আসে। রাবেয়া আপু গ্রাম খুব বেশি দূরে ছিল না, তাই ফুফু সেদিন তাকে দেখতে যায়। তাদের বাড়িতে গিয়ে ফুফু অবাক হয়ে যায়, কারণ সেদিন রাবেয়া আপুর বিয়ে ছিল। পুরো বাড়ি বরযাত্রী আর কোলাহল ভরপুর। রাবেয়া আপুর সাথেও সেদিন তার আর কথা হয়নি। পরদিন ফুফু আবার তাদের বাড়িতে যায় এবং আন্টিকে জিজ্ঞেস করে কি হয়েছিল, কেন রাবেয়াকে বিয়ে দিয়ে দিল। তখন আন্টি বললেন, বাড়িতে আসার পরেও রাবেয়া পাগলামি করছিল, কিছুতেই তাকে শান্ত করা যাচ্ছিল না। কোথাও চলে যাওয়ার জন্য সে উঠে পড়ে লেগেছিল। তাই আমরা একজন হুজুর নিয়ে এসেছিলাম। হুজুর 2 দিন চিকিৎসা করার পর রাবেয়া স্বাভাবিক হয়। হুজুর বললেন রাবেয়ার উপর কোনো খারাপ জিনের নজর পড়েছে, যার সাথে রাবেয়া কয়েকদিন কথাও বলেছে। সেই জিনটাই রাবেয়াকে তার সাথে নিয়ে যেতে চায়। রাবেয়ার শরীর আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু জিনটাকে জব্দ করা যায়নি। সে আবারও রাবেয়ার কাছে আসতে পারে। তাই যত দ্রুত সম্ভব রাবেয়াকে বিয়ে দিয়ে দিন, তাহলেই এই সমস্যার সমাধান হবে। এজন্যই আমরা তাড়াহুড়া করে রাবেয়ার বিয়েটা দিয়ে ফেলি, বলেই আন্টি কাঁদতে শুরু করেন। শুনে আমার ফুফুরও খুব খারাপ লাগে, কারণ মেয়েটা এত দূর এসেও পড়াশোনাটা শেষ করতে পারলো না। একটা ঘটনা তার জীবনটাই পাল্টে দিল। ফুফু আর কথা বাড়ায়নি, আন্টিকে সান্ত্বনা দিয়ে বাসায় চলে আসে। ঘটনাটা এখানে শেষ হলেও পারত, তাহলে আর এতগুলো জীবন নষ্ট হতো না। কারণ বিয়ে করাটা রাবেয়া আপুর জীবনে আরও বড় অভিশাপ নিয়ে আসে। ফুফু প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে বাড়িতে আসে, জানতে পারে রাবেয়া আপু তার বাবার বাড়িতে এসেছে। তার গতকালকেই একটা ছেলে বাবু হয়েছে। ফুফু খুবই আনন্দের সাথে তাদের বাড়িতে যায়। অনেক দিন পর তাদের দেখে ফুফু আবেগপ্রবণ হয়ে পড়ে। অনেক আলাপ করে রাবেয়া আপুর সাথে। বাবুটার বয়স তখন মাত্র 3 দিন। দেখতে একদম মায়ের মতো। নাম রেখেছিল জুনাইদ। অঘটনটা ঘটে জুনাইদ এর 7ম দিনে, যখন তাকে গোসল করানোর জন্য প্রথমবারের মতো ঘরের বাইরে আনা হয়। জুনাইদ এর নানি মানে রাবেয়া আপুর আম্মু জুনাইদকে বারান্দায় রেখে রান্নাঘরে যান গরম পানি আনার জন্য। গ্রামের রান্নাঘর একটু দূরেই হয়, তাই গরম পানি আনতে তার বড় জোর 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছিল। কিন্তু জুনাইদের কাছে এসে ওনার চোখ ছনাবড়া হয়ে গিয়েছিল, কারণ জুনাইদ এর সম্পূর্ণ শরীর নীল হয়ে গিয়েছিল এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরক্ষণেই উনি চিৎকার করতে শুরু করেন এবং ঘর থেকে রাবেয়া আপু বেরিয়ে আসেন। একমাত্র সন্তানের এই অবস্থা দেখে রাবেয়া আপু সেখানেই অজ্ঞান হয়ে যান। মুহূর্তেই মানুষে ভরে যায় রাবেয়া আপুর বাড়ি। কিছুক্ষণ পরই একজন ডাক্তার এসে জানায় জুনাইদ এর গায়ে বিন্দুমাত্র রক্ত নেই, তাই রক্তশূন্যতার কারণে সে মারা গেছে। হাহাকার আর কান্নায় ভরে যায় রাবেয়া আপুর বাড়ি। সবাই এটাই ভাবে রক্তশূন্যতার কারণে জুনাইদ এর স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু কেউ কখনো চিন্তাও করতে পারেনি এই ঘটনার পিছনে পূর্ণ কোনো কারণ ছিল। তারপর কেটে যায় আরও কিছু মাস। রাবেয়া আপু আবারও প্রেগনেন্ট হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। এভাবে পরপর তার আরও 2টা বাচ্চা নষ্ট হয়ে যায়। এবার রাবেয়া আপু খুব ভেঙে পড়েন। ঘর থেকে বের হওয়া, খাওয়া দাওয়া সব বন্ধ করে দেন। তার সংসারেও নেমে আসা অশান্তি। সব মিলিয়ে যেন তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। শেষমেশ রাবেয়া আপুকে সিলেটে একটা কবিরাজ এর কাছে নিয়ে যাওয়া হয়। সেই হোস্টেল থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত ঘটনা তাকে খুলে বলা হয়। কবিরাজ সব শুনে সেই দিন আসর বসায় সেই জিনটার সাথে কথা বলার জন্য। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর সে হাজির হয়। কবিরাজ তখন তাকে জিজ্ঞেস করে কেন সে রাবেয়া আপুর সাথে এমন করছে, কেন এতগুলো জীবন নষ্ট করেছে, কি চায় সে। তখন জিনটা বলে রাবেয়া আপু তাকে ওয়াদা করেছিল যে সে জিনটাকে বিয়ে করে তার সাথে চলে যাবে। আর জিনদের কাছে নাকি ওয়াদা জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, তারা কখনোই ওয়াদা ভঙ্গ করে না। রাবেয়া আপু অন্য কাউকে বিয়ে করায় এবং তার কথার খেলাপ করায় সে খুবই রেগে গেছে, তাই সে প্রতিশোধ নিচ্ছে। যেভাবেই হোক সে রাবেয়া আপুকে সাথে নিয়ে যাবে, নয়তো তার জীবন নরক বানিয়ে ফেলবে। এসব শুনে কবিরাজ তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে মানুষের সাথে জিনদের এমন সম্পর্ক সম্ভব না, এটা কখনোই হবে না। কিন্তু জিনটা কিছুতেই তার কথা থেকে নড়ে না। সে রাবেয়া আপুকে নিয়ে যাবেই। শেষে কবিরাজ তার পালিত জিনের মাধ্যমে সেই জিনটাকে বন্দি করে ফেলে। পরবর্তীতে জিনটাকে কী করা হয়েছিল আর জানা যায়নি। তবে রাবেয়া আপু তারপর থেকেই সুস্থ হতে থাকে। এখন তার একটা 3 বছরের মেয়েও আছে। কিন্তু জুনাইদ এবং বাকি 3টে সন্তান হারানোর
কষ্ট আজও সে ভুলতে পারেনি। ঘটনাটি কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিয়মিত শুনতে থাকবেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।